একদিকে সরকারি চাকুরি, তার উপর লম্বা বেতন, অফিস কামাই করে জীবন কাটিয়েছেন অনেকেই। তার উপর নিজের পরিবার সদস্যদের ঠিকাদার সাজিয়ে টেন্ডার দিয়েছেন বড় মাপের, ঠিকাও পেয়েছেন, তবুও মন ভরে নিয়ে আরও টাকা চাই। অনৈতিক কিছু ঠিকাদার এইভাবেই নিজেদের স্বার্থ চরিতার্থ করতে জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে লুটেপুটে খেয়েছেন বিগত অনেক বছর ধরে। এখনও অনেক ঠিকাদার বকেয়া বিল আদায়ের জন্য আন্দোলন নামছেন, কিন্তু আদৌ কি তাদের এই বিল গ্রহণযোগ্য? বিজেপি সরকার বুঝতে পেরেছে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নামে সরকারি অর্থ লুটেপুটে খেয়েছেন কিছু বিভাগীয় ইঞ্জিনিয়ার এবং সংশ্লিষ্ট বিভাগের সাজিয়ে রাখা কিছু ঠিকাদাররা। কেউ বিভাগের চাকরি করেন তো ওনার বউ ঠিকাদার, না হলে ভাই ঠিকাদার, না হলে কোনো বন্ধুই ঠিকাদার। টেন্ডার পাওয়ার জোর নেই, কারণ টেন্ডার কত দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, সব পদ্ধতি তারা কর্মচারী হিসাবে সবই জানা। সুতরাং সমগ্র বিভাগটাকে লুটেপুটে খেয়েছেন তারা। এখন বিজেপি সরকার যখন দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছে, ঠিক তখনই সংগঠন করে নিজেদের অর্থনৈতিক উপার্জিত অর্থ আদায় করতে মাঠে নেমেছেন কিছু অনৈতিক ঠিকাদার। অনৈতিকভাবে উপার্জিত অর্থ আদায় করতে মাঠে নেমেছেন তারা। ঠিকাদার সঠিকভাবে টেন্ডার দিয়ে কাজ পেয়েছে, কিন্তু তাদের কেউ সেই অনৈতিক লুণ্ঠনকারীদের খপ্পরে পড়ে নিজেদের সর্বশান্ত হতে হয়েছে। লক্ষ লক্ষ টাকার প্রজেক্টে ইনভেস্ট করে রিটার্ন কিছু আসছে না, তাই মাথায় হাত ঠিকাদারদের। সরকার দুর্নীতিগ্রস্ত ঠিকাদারদের বিরুদ্ধে কড়া দাওয়াই দিতে গিয়ে ভালো সাধারণ ঠিকাদাররাও এখন সেই সাজার জন্য ভুক্তভোগী হচ্ছেন। এখন প্রশ্ন, ঠিকাদারেরা হাতে গোনা সাংবাদিকদের নিয়ে যদি এভাবে আন্দোলনে এগিয়ে যান, তাহলে রাজ্য সরকার কতটুকু সেক্ষেত্রে দৃষ্টিপাত করবে? কারণ জনস্বাস্থ্য কারিগরি বিভাগ বর্তমান পেন্ডিং বিলের আওতায় রয়েছে এবং বকেয়া টাকা পেতে সক্রিয় হয়ে উঠেছেন নৈতিক ও অনৈতিক ঠিকাদাররা। সব মিলিয়ে ঠিকাদারদের যৌথ মঞ্চ কতটুকু এই দাবিতে সফল হবে, সেটা এখন প্রশ্নচিহ্ন। ভবিষ্যতের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন প্রশ্ন। ডিফারেন্স অফ 6%, যেহেতু আমরা 18% করে জমা দিচ্ছি সবাই কাজে রেগেছে, ওই 6% আমাদেরকে সাবসিডি হিসাবে দিয়ে দেবে, কিন্তু আজ পর্যন্ত এই টাকাটাও আমাদের রিলিজ হয়নি। অ্যাকর্ডিংলি আমাদের এই অ্যাসোসিয়েশনকে করেছি যে আমাদের একটা সেন্ট্রাল কমিটি আছে গুয়াহাটিতে, সেই সেন্ট্রাল কমিটিকে ফলো করে আমাদের এখানে এই অর্গানাইজেশনটা আমরাও করেছি। আগামী 20 তারিখে সেন্ট্রাল কমিটির একটা ধর্ণা আছে সেন্ট্রাল অফিসে, আর আমরা ডিভিশন ওয়াইজ করব। আর 2 তারিখে আমরণ অনশন আছে ইয়ের মধ্যে, ওই চিফ ইঞ্জিনিয়ার অফিসে। ওইটার মধ্যে আমাদের বরাক ভ্যালি থেকে আমরা যতদূর সম্ভব, আমরা যতজন পারি, আমরা ওইটাতে অ্যাটেন্ড করার চেষ্টা করব। মূল উদ্দেশ্য হলো আমাদের বিগত 23 মাস যাবৎ জল জীবন মিশনে যারা কাজ করছে তারার কোনো পেমেন্ট নাই। তারার বিল যারা কাজ হয়েছে তারা বিলগুলো আপলোড হইতেছে না, অনেক বিল স্যাংশন হয়ে আইছে, এগুলোর পেমেন্ট হইতেছে না। ওইটা নিয়েই আমাদের মূলত সভা। আমরা আগামী দিনে আমরা একটা ধর্নার কার্যসূচি গ্রহণ করছি, যেটা শিলচর ডিভিশন 1-এর সামনে 1 ঘন্টা, শিলচর ডিভিশন 2-র সামনে 1 ঘন্টা। সেই ধর্নার মধ্যে আমরা সরকারের কাছে জানাতে যাই যাতে আমাদের বকেয়া পাওনাটা মাননীয় মুখ্যমন্ত্রী সবিনয় সহকারে যাতে এটা বিবেচনা করেন। কারণ আমাদের অনেক লোক এখনো এমন অবস্থায় আছে, দুস্থ অবস্থায় আছে, যে ব্যাংকের লোন নেওয়ার পরে ব্যাংকের লোনের ইন্টারেস্টও দিতে পারছে না। সেই জন্য ওই বহুত কষ্টের মধ্যে তারা দিন কাটাচ্ছে। কেউ বাচ্চাদের স্কুলের পড়াশোনা করে চালাতে পারছে না, কারণ ইয়ং জেনারেশনটা একটা বিরাট গ্রুপ আমাদের এখানে এই কাজের সঙ্গে যুক্ত আছে। তাদের পেমেন্ট না পাওয়ার জন্য আজকে তারা খুব দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে। আমরা মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা বিনম্র অনুরোধ, আমরা বরাক ভ্যালি ডেভেলপমেন্ট মিনিস্টার কৌশিক রায়ের কাছে আমরা বিনম্র অনুরোধ, যাতে আমরা বরাক ভ্যালির কন্ট্রাক্টররা যাতে আমরা পেমেন্টটা অতি সহজে পাই। 14/8/2025 পর্যন্ত শিলচর ডিভিশন 1-এ এখন পর্যন্ত স্যাংশন অ্যামাউন্ট আছে, যেটা স্যাংশন দিয়েছে সেটাতে আছে 33.44 crores, আর শিলচর ডিভিশন 2-তে আছে 67.16 crores স্যাংশন হয়ে আসছে, কিন্তু পেমেন্ট হচ্ছে না। আর আরো অনেক বিল আছে, যেটা আমার কাছে লাইবিলিটিসটা ক্লিয়ার নেই, বিল আসছে। এই বিলগুলো এখনো আপলোড করার জন্য IMAS একটা সিস্টেম আছে, ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা ওইটার মধ্যে আপলোড করতে দিচ্ছে না, যার কারণে আমাদের পেমেন্টটা এখনো ক্লিয়ার স্যাংশন পাচ্ছি না আমরা। আমাদের বরাক ভ্যালিতে সব মিলিয়ে না হলেও
হ্যাঁ 500 থেকে 600 হবে, এক্সাক্ট ফিগারটা আমাদের জানা নেই, 500 থেকে 600 হবে জল জীবন মিশনে। আমরা এখানে যারা সমবেত হয়েছি তারা সবারই জল জীবন মিশনের টাকায়। রানিং কাজ এখন বন্ধ রেখেছে, এটা আমাদের এখন অ্যাকচুয়ালি আসাম সরকার একটা নোটিফিকেশন বের করেছিলেন, যে এই নোটিফিকেশনের নাম্বারটা হচ্ছে 555519/2, ডেটেড 3rd October 2024। এই তারিখে আমাদের গভর্নমেন্ট অফ আসাম যে আমাদের যে জল জীবন মিশনের যে এমডি আছেন, ম্যানেজিং ডাইরেক্টর, তার অফিস থেকে একটা অর্ডার ইস্যু করা হয়েছে যে এই থ্রু আউট আসামে যত জল জীবন মিশনের কন্ট্রাক্টর আছে, এই কন্ট্রাক্টরের কাজগুলা যাতে স্ট্যান্ড স্টিল হয়ে যায়, মানে ওই যেই অবস্থাতে আছে ওই অবস্থাতেই আপনারা কন্ট্রাক্টর যারা আছেন সব কাজটা বন্ধ করে দিন। সেটা আমরা বন্ধ করা আছে বর্তমানে, তাতে আমাদের প্রচন্ড মানে লস হচ্ছে, যেহেতু কারণ ওই কতদিন থেকে বন্ধ? এইটা ওই যে বললাম আপনার 3rd October, মানে প্রায় 1 বছর হতে চললো। কিন্তু এই যে আমরা জল জীবন মিশনের কাজটা, এই কাজটা হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলির বাড়িতে গিয়ে আমরা জলটা দেওয়া। এটা হলো নরেন্দ্র মোদীর একটা স্বপ্নের প্রজেক্ট। উনি এই প্রজেক্টটা লঞ্চ করেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির যে একটা স্বপ্নের প্রজেক্ট, যে তাই চাইছিলা কি যে হর ঘর জল, হর ঘর নল, মানে প্রত্যেকটা ঘরের মধ্যে যাতে নল থাকে এবং জল থাকে, যাতে সবাই বিশুদ্ধ পানীয় জল পায়। এই আশা নিয়ে আজকে আমরা যারা কন্ট্রাক্টর এখানে আছি বা আমরা যারা এই কাজে অংশগ্রহণ করছি, এটা শুধু নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে এবং সমস্ত ভারতবর্ষতে এই প্রকল্পটা আজকের দিনে চলছে। কিন্তু আমরা বড় দুঃখের সহিত কইতেছি যে আমরা এই যে কাজ করছি, মানে আমাদের জীবন যেরকম স্বাধীনতা দিবসে মানে বীর সেনানী যেরকম জীবন দেয়, ওই রকম জীবন দিয়ে আমরা, কারণ কি আমরা অনেকগুলা জিনিস আছে যেগুলো আমরা ব্যাংকের থেকে লোন নিতে হয়েছে বা থার্ড পার্টির থেকে আমাদের লোন নিতে হয়েছে, কারণ ওইগুলা মিশন প্রজেক্ট, আমাদের ওইগুলা শেষ করতে হবে। তাই আমরা আমাদের জান প্রাণ দিয়ে কাজগুলো কমপ্লিট করেছি, খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি, এবং প্রত্যেকের বাড়িতে আমরা বিশুদ্ধ পানীয় জল আমরা দিতে পেরেছি। তাই আমরা বর্তমান যে গভর্নমেন্ট আসাম সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, ওনারা আমাদের এই বিষয়টি নিয়ে যাতে চিন্তা করতে পারে, এবং আমরা যারা আছি অনেকেই এখানে, অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক ব্যবসায়ীদার আছে যারা অনেক ব্যবসা ছেড়ে এই মিশনে নেমেছেন, যাতে আমরা সমাজের কোনো কল্যাণ করতে পারি, সমাজকে নিয়ে চলতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রজেক্টে আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু আজকে আমাদের অত্যন্ত মানে দুর্গতির অবস্থা, আমরা চেয়েছিলাম যে আমরা ভালোভাবে যাতে সমাজকে একটা ভালো পরিবেশ দিতে পারি, কিন্তু আমাদের এই পরিবেশটা এখন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি আসাম সরকারের যে মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মাজির কাছে আমার বিশেষ অনুরোধ, উনি যেন এই বিষয়টি নিয়ে অল্প সময় দিন, এবং আমাদের যে বকেয়া বিল যেগুলো আছে, আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে আমাদের এই বিলগুলো যাতে ইমিডিয়েটলি উনি রিলিজ করেন, যাতে আমরা আগামী দিনে আরো সুন্দরভাবে এই প্রকল্পগুলো কমপ্লিট করতে পারি। আর উনি যে একটা কিছুদিন আগে প্রেস রিলিজ করেছিলেন, যে বলেছিলেন যে 1500 কোটি টাকা সমস্ত আসামের কন্ট্রাক্টররা পাবে, কিন্তু ওই টাকাটা হচ্ছে কি আমাদেরই টাকা। আমরা যখন একটা কন্ট্রাক্ট নেই, এই কন্ট্রাক্টের এগেনস্টে 5% আমাদের পারফরমেন্স গ্যারেন্টি হিসাবে ফিক্সড ডিপোজিট অথবা ব্যাংক গ্যারেন্টি এটা সরকারের কাছে জমা দিতে হয়। সরকার বলতে আমাদের যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টটা হচ্ছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের কাছে আমরা যখনই একটা কন্ট্রাক্ট নেই, 5% পারফরমেন্স গ্যারেন্টি প্রত্যেকটা কন্ট্রাক্টরে ওই কন্ট্রাক্টের এগেনস্টে জমা দেয়। এখন যদি 100 কোটি টাকার কাজ হয়, তাহলে আমরা 5 লাখ টাকা এই ইন দ্য ফর্ম অফ এফডি অথবা ব্যাংক গ্যারেন্টি হিসাবে ওই ডিভিশন যে
ডিভিশন আছে, ওই ডিভিশনে আমরা জমা দিই, অথবা এসি সুপারিনটেন্ডেন্ট অফ ইঞ্জিনিয়ারিং অফিসে আমরা জমা দিই, অথবা চিফ ইঞ্জিনিয়ার অফিসে আমরা জমা দিই। যেই অফিস থেকে ওই টেন্ডারগুলো বের হয়, সেই টাকাটাই উনি বলেছেন যে আমরা রিলিজ করব, কিন্তু ওই টাকাটা আমাদের নিজস্ব কন্ট্রাক্টরের টাকা, সেটা হচ্ছে কাজ নেওয়ার যে টাকাটা। তাই আমি আবার বলছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজিকে যে উনি আমাদের যে কাজ করার এগেনস্টে যে বিলটা হয়েছে এবং যেগুলো বিল রিলিজ হয়ে গেছে, মানে স্যাংশন হয়ে গেছে, সেই বিলের পেমেন্টটা যাতে অতি সত্বর উনি কোনো উপায়ে যাতে আমাদেরকে এটা দেওয়ার ব্যবস্থা করেন, সেটাই আমার বিশেষ অনুরোধ থাকবে।